দ্য বিগ ডে প্রোডাকশনের নবম নিবেদন শুভেন কুমার দাসের প্রযোজনায় রহস্য গল্প জাদু স্তম্ভ রহস্য। কাহিনী ও নাট্যরূপ মনজিৎ গায়েন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। অনেকদিন ধরে শতুকা বেশ আরামে আছে। আর শতুকার এই আরামে থাকার একটাই কারণ, যেটা হচ্ছে শতুকা এখন বেশ কিছুদিন নানা কেস থেকে বিরাম পাচ্ছে, আর তাতেই তারই আরাম। কিন্তু গোয়েন্দা সার্থকী ওরফে সোম শতুকার যে বেশি দিন থাকে না, এটাও এখন বলা যায় ধ্রুব সত্য। কিছুদিনের মধ্যেই শতুকার কাছে দিল্লির আইবি ডিপার্টমেন্ট থেকে একটি জরুরি মেল চলে এসেছে। শতুকা যখন ওই মেলটা দেখছে, তখনই আমি শতুকার সামনে হাজির। শতুকাকে খুব মনোযোগ দিয়ে ওই মেলটা দেখছে দেখে আমি জিজ্ঞেস করলাম, শতুকা, তুমি তোমার ল্যাপটপে এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো? শতুকা আমার এই কথা শুনে আমাকে ইশারায় চুপ করতে বলল। দাঁড়া, আগে একটু দেখে নি, তারপর তোকে বলছি। তবে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। শতুকার এই কথাতেই আমি বুঝতে পারলাম শতুকা এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা দেখছে। আর শতুকার সঙ্গে থাকতে থাকতে আমারও সিক্স সেন্স বেশ ভালোই গ্রো করেছে। আমি আমার ওই সিক্স সেন্স থেকে বুঝতে পারলাম যে শতুকার এখনকার দেখা ওই ইমেলটা অবশ্য আমাদের নতুন কোনো তদন্তে যাওয়ার ব্যাপারে হতে পারে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলাম শতুকার মেল পড়া কখন শেষ হয়। শতুকার যখন মেল পড়া শেষ করলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার শতুকা, কিসের মেল এটা? শতুকা আমার প্রশ্ন শুনে একটু আমার দিকে তাকিয়ে বলল, দেখি, মেলটা এসেছে দিল্লির আইবি ডিপার্টমেন্ট থেকে। দিল্লির আইবি ডিপার্টমেন্ট মানে সেটা অবশ্যই খুব সিরিয়াস ব্যাপারেই কিছু একটা হবে। আমি তাই শতুকার কথা শেষ না হতেই শতুকাকে প্রশ্ন করলাম, কোন ব্যাপারে এই মেলটা বলো তো শতুকা? আমার কাছে এই মেইলটা এসেছে একটা আন্তর্জাতিক পাচার চক্রের ব্যাপারে। তারা বাংলাদেশ থেকে খুবই মূল্যবান বেশ কিছু সামগ্রী ভারতে বর্ডার দিয়ে পাচার করাতে চায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে সেই নিয়ে আইবি ডিপার্টমেন্টের কাছে একটা অনুরোধ এসেছে যে তারা যেন এই ব্যাপারটায় একটু নজর রাখে, আর যাতে বাংলাদেশ থেকে এইরকম কোনো সামগ্রী পাচার হয়ে আসলে সেটা যেন ধরার চেষ্টা করা হয়। আর সেটা ধরা পড়ার পরে আমরা যাতে তাদেরকে সেটা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা করি। হ্যাঁ, তুই সেটা যা বলেছিস। আমি অবশ্য এই কেসে আরো কিছু তথ্য জানার জন্য খুবই সিরিয়াস। শতুকাকে তাই আমি এবারে জিজ্ঞাসা করলাম, শতুকা, কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার তো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, আর সব জায়গাটাতে তো আমাদের পক্ষে যেমন যাওয়া সম্ভব নয়, তেমনি সব জায়গাতে কোনোভাবেই আমাদের নজরদারিও সম্ভব নয়। তাহলে কিভাবে এই ব্যাপারে আমরা এগোবো বলতো? শতুকা আমার কথা শুনে বোঝা যাচ্ছে বেশ সন্তুষ্ট হয়েছে। সেটাই বলল, এই তো আমার অ্যাসিস্ট্যান্টের দেখছি বেশ বুদ্ধি খুলছে। বেশ লজিক্যাল কথা বলছে আজকাল। হ্যাঁ, সেটা হলে আমাদের পক্ষে সত্যি অসম্ভব হয়ে যাবে। তবে আমাদের কাজটা মনে হয় অতটা কঠিন হবে না, কারণ দিল্লির আইবি থেকে আমাকে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে আমাদের উল্লেখ করা জিনিসটা পাচার করা হবে ওই ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে। এটা যদি শিওর হয় তাহলে শতুকা আমাদের দুই দিক থেকে সুবিধা হবে। সুবিধা? কিরকম সুবিধা শেরু? প্রথমত, ভারত বাংলাদেশ এত বিস্তৃত অঞ্চল জুড়ে বর্ডারে আর আমাদের নজরদারি করতে হবে না। তারপরে এই ঘোজাডাঙ্গা বর্ডার বসিরহাটের কাছে হওয়ায় আমাদের এর তদন্ত করতে বা পুরোটা নজর রাখতে খুবই সহজ হবে। হ্যাঁ রে শেরু, একদম তাই। আসলে ঘোজাডাঙ্গা বর্ডারে এই পাচারের সম্ভাবনা আছে বলে আমাদের বেশ কয়েকটা দিক দিয়ে কিন্তু সুবিধে হয়ে গেল। তাহলে শতুকা, আমাদের এবারের গন্তব্য কি ঘোজাডাঙ্গা বর্ডার? হ্যাঁ, এবারে আমাদের গন্তব্য হলো ঘোজাডাঙ্গা বর্ডার। তুই আমাদের বটুকবাবুকে বরং খবর দিয়ে দে, আর বল আমরা আগামীকাল রওনা দেব বসিরহাটের ঘোজাডাঙ্গা বর্ডারের উদ্দেশ্যে। কেমন? ফোন করে দে। আমি শতুকার নির্দেশে বটুকবাবুকে জানিয়ে দিলাম সবকিছু। তবে আমার ফোন পেয়েই বটুকবাবুর খুবই আগ্রহ। সে শুধু আমার কাছে জানতে চায়, শেরু, ঘোজাডাঙ্গা বর্ডারে এবারে রহস্যটা কি নিয়ে?
অত কিছু আমি জানি না। আপনাকে এই নিয়ে সবকিছু বিস্তারিতভাবে জানাতে গেলে আমার গোয়েন্দা কাকার সঙ্গে সামনাসামনি হতে হবে। আমার কথা শুনে বটুবাবু বেশ হতাশ হয়েছে, সেটা পরিষ্কার বোঝা গেল। আর আমার কথা শুনে তার পরিষ্কার উত্তর, সে তো সবকিছু গোয়েন্দা শত্রুকা জানবে, কিন্তু আমি ভাবলাম গোয়েন্দা কাকার আগে আমি একটু গোয়েন্দা কাকার ভাইপোর কাছ থেকে কিছু জেনে নিতে পারবো। কিন্তু কিন্তু এখন দেখছি সেই উপায় আর নেই। যাই হোক, কালকে তাহলে তোমার গোয়েন্দা কাকার একেবারে সামনাসামনি হাজির হয়ে সবকিছু জেনে নিচ্ছি। হ্যাঁ তাহলে তাই হোক। পরের দিন সকালবেলায় আমরা একটা গাড়ি নিয়েছি। এবারে আমাদের গাড়ি নিয়েই সোজা চলে যাব বসিরহাট পেরিয়ে ঘোজাডাঙ্গা বর্ডারে। বটুকবাবু ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছে। বটুকবাবু আবার কোনোভাবেই অপেক্ষা করতে মন চাইছে না, তাই শতুকাকে দেখা মাত্রই বটুকবাবুর প্রশ্ন, কি ব্যাপার সাত্তকী বাবু, এবারে আমরা ঘোজাডাঙ্গা বর্ডারে কি রহস্য সমাধান করতে যাচ্ছি সেটা যদি আমায় একটু বলেন। আপনার অ্যাসিস্ট্যান্ট ভাইপো কিন্তু আমাকে এখনো কোনো কিছুই জানায়নি। তাকে জিজ্ঞাসা করলে শুধু তার একটাই উত্তর, সব কিছু তার গোয়েন্দা কাকা জানে। এবারে আমাদের কাজ কিন্তু কোনো রহস্য উদ্ঘাটন করা নয়। এবারে আমাদের কাজ হলো বসিরহাটের ঘোজাডাঙ্গা বর্ডারে বাংলাদেশ থেকে কোনো কিছু একটা পাচার হয়ে আসছে, কিন্তু কি সেটা আমরা জানি না। সেই পাচার হয়ে আসা জিনিস বাজেয়াপ্ত করে সেটা আবার বাংলাদেশের সরকারের কাছে ফেরত পাঠানো। শতুকার এই কথা শুনে বটুকবাবু খুবই উত্তেজিত হয়ে বলল, বাস 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 বাস, তাহলে এবারে আমাদের একেবারে অন্যরকম অভিযান হবে। হ্যাঁ বটুকবাবু, একদম ঠিক বলেছেন। এবারে আমাদের অভিযান একেবারেই অন্যরকম, আর তাই আমার কাছে এই অভিযান মানে এবারের অভিযান বেশ কঠিন বলেই মনে হচ্ছে। শতুকার এই কথা শুনে অবশ্য বটুকবাবু বলা যায় হাসতে হাসতেই বলল, কি শেরু, তোমার গোয়েন্দা কাকা একই কথা বলে? তোমার গোয়েন্দা শত্রুকার কাছে কোনো কাজ যে কঠিন এটা যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমিও বটুকবাবুর এই কথা শুনে হাসতে হাসতেই ঘাড় নাড়ালাম। আমি ওটা ভালোভাবেই জানি যে গোয়েন্দা শতুকার কাছে কোনো কাজই কঠিন নয়। আমাদের গাড়ি খুব জোরে ছুটছে। রাজারহাটের মধ্যে দিয়ে খড়িবাড়ির মাছের ভেড়ির মধ্যে দিয়ে আমাদের গাড়ি এদিক ওদিক করে ছুটে চলেছে। চারপাশে শুধু জল আর জল, আর তার উপর দিয়ে হাওয়া তিরি তিরি স্রোতের আঁকিবুকি খেলা দেখতে খুবই ভালো লাগছে। শতুকা এর মধ্যেই তার মোবাইলে বেশ কিছু দরকারি কাজ সেরে নিচ্ছে। আমি অবশ্য শতুকার মতো অতটা না হলেও এই কেস নিয়ে বেশ চিন্তিত। তাই আমি শতুকাকে বললাম, শতুকা, আমাদের কাছে শুধু খবর আছে যে বাংলাদেশ থেকে কোনো একটা কিছু পাচার হয়ে আসছে, কিন্তু সেই জিনিসটা ঠিক কি সেটা যদি আমরা জানতে না পারি তাহলে কিভাবে আমরা সেটা উদ্ধার করতে পারবো? শতুকা আমার কথা শুনে ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ সেটা আমিও ভেবেছি, আর সেটা আর একটু ডিটেলসে জানার জন্যই আমি দিল্লির আইবি ডিপার্টমেন্টে বেশ কিছু মেইল করেছি, কিন্তু এখনও তো আমাকে কিছু জানাতে পারেনি। তারা যদি আমাকে কিছু জানাতে পারে তাহলে আমরা এই কেস নিয়ে ভালোভাবে এগোতে পারি, না হলে বলা যায় আমাদের একেবারে অন্ধকারে হাতড়াতে হবে। তবে আইবি ডিপার্টমেন্ট থেকে মেইল করে জানিয়েছে যে ঘোজাডাঙ্গা বর্ডারে এখন বেশ কড়াভাবেই বিএসএফ পাহারা দেবে, যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে এরকম কিছু জিনিস পাচার হয়ে ভারতে চলে আসতে না পারে। আমিও শতুকার এই কথা শুনে সাই দিয়ে বললাম, হ্যাঁ, যদি বিএসএফ করা হয় তাহলে আমাদের দুশ্চিন্তা একটু কমে যায় আর কি। এর মধ্যে খড়িবাড়ির কাছে এক জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছি। সেই সময় শতুকার মোবাইলে একটা মেল এলো। শতুকার মোবাইলে মেল আসার আওয়াজে মোবাইল খুলে দেখে দিল্লির আইবি ডিপার্টমেন্টের মেল। শতুকা এখন সেই মেলটা পড়ছে। মেলটা পড়া মাত্রই শতুকার মুখটা বেশ গম্ভীর লাগছে। তারপর অবশ্য মেলটা পড়া সম্পূর্ণ হয়ে গেলে শতুকা আমাকে বলল, শেরু, আইবি ডিপার্টমেন্ট থেকে মেল করে জানিয়ে দিয়েছে যে জিনিসটা বাংলাদেশ থেকে আসতে পারে এদেশে সেটা একটা বেশ বড় সড়ো কিছু। বড় সড়ো মানে? ওই কেজি 10 ওপরে একটা কিছু জিনিস হবে।
শতুকার সেই কথা শুনে এতক্ষণ চুপ করে থাকা বটুকবাবু একেবারে লাফিয়ে উঠে বলল, সাত্তকী বাবু, সাত্তকী বাবু, কেজি 10-15 মতো জিনিস, মানে সেটা নিশ্চিতভাবেই আরটিএক্স ছাড়া আর কিছু হবে না। বটুকবাবুর মুখ থেকে এইভাবে আরডিএক্স এর কথা শুনে ওই চায়ের দোকানে যারা চা খাচ্ছিল তারা সবাই বড় বড় চোখ করে আমাদের দিকে তাকাচ্ছে। তাদের চোখে বেশ একটা সন্দেহের দৃষ্টি। আরডিএক্স এর কথা এখন খুব ছোট ছোট ছেলেমেয়েরাও খুব ভালোভাবে জানে। আর হঠাৎ করে এইভাবে বটুকবাবুর মুখ থেকে আরডিএক্স এর কথা শুনে সবাই সত্যি বেশ চমকে উঠেই আমাদের দিকে তাকাচ্ছে। আর সেই পরিস্থিতিতে আমাদের আর বেশিক্ষণ ওখানে থাকা ঠিক হবে না ধরে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। গাড়িতে উঠেও বটুকবাবুর চোখ মুখ থেকে আরডিএক্স এর আতঙ্ক একেবারে চলে যায়নি। গাড়ি একটু এগোতেই বটুকবাবু আবার শতুকাকে জিজ্ঞাসা করলো, সাত্তকী বাবু, আপনি আমায় একেবারে ঠিক করে বলুন তো, আপনাকে দিল্লির আইবি ডিপার্টমেন্ট থেকে যে মেল পাঠিয়েছে তাতে পাচার হওয়া জিনিসের যে ওয়েটের কথা বলা হয়েছে সেটা আরডিএক্স ছাড়া কি হতে পারে? আপনি যেটা বলছেন তার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু তার মানে 10-12 কেজির কোনো কিছু বাংলাদেশের বর্ডার থেকে ভারতে পাচার হওয়া মানেই সেটা কোনোভাবেই শুধুমাত্র আরডিএক্স হতে পারে না, আর অন্য কিছুর হওয়ার সম্ভাবনাও ভালোই থেকে যায়। তাই আপনি এখনই এত টেনশন করবেন না। আগে আমরা তদন্তে নেমে দেখি, তারপর আমরা বুঝতে পারবো বা নিশ্চিত হতে পারবো যে ওটা আরডিএক্স নাকি অন্য কিছু। শতুকার কথা শুনে বটুকবাবু আপাতত একটু শান্ত হলেও তার চোখ মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই মুহূর্তে ভালোই উদ্বিগ্ন। আমি সেই অবস্থায় শতুকাকে জিজ্ঞাসা করলাম, শতুকা, দিল্লির আইবি থেকে তোমাকে পরিষ্কার কোনো নির্দেশ দেওয়া হয়নি কি থাকতে পারে ওই 10-12 কেজির পাচার হওয়া জিনিসের মধ্যে, বা ওই 10-12 কেজি পাচার হওয়া পার্সেল কি আদৌ আরডিএক্স হতে পারে কিনা? না, আমাকে সেভাবে কোনো কিছু বলা হয়নি। ওটা বলে দিলে তো বটুকবাবুকে সেটা জানিয়ে দিয়ে তার টেনশন একেবারে কমিয়ে বা বাড়িয়ে দেওয়াই যেত, তাই না কি? শতুকার এই কথা শুনে বটুকবাবুর কিরকম একটা চোখে শতুকার দিকে তাকালো, যা দেখে সত্যিই নিজেদেরই মায়া হয়। তবে এবারে বটুকবাবু আর কোনো কথা বা উত্তর দিল না। আমাদের গাড়ি এবারে টাকি রোডে উঠে পড়েছে। টাকি রোড এখন খুব ভালো, মসৃণ রাস্তা। গাড়ি একেবারে ঝড়ের গতিতে চলছে। আমাদের গাড়ি দেগঙ্গা বেড়াচাপা ছাড়িয়ে ধান্যকুড়িয়া পেরিয়ে চলেছে খোলাপোতার দিকে। এখানে রাস্তাটা একটু খারাপ, তবে মেরামতি চলছে। শতুকা তখনও ব্যস্ত তার মোবাইলে আসা সব মেল আর মেসেজগুলো চেক করতে। এখন টেকনোলজির যুগ, কোন সময় কি মেসেজ আসে সেটা সবসময় চেক করে নিতে হয়। আমরা বসিরহাটের ইছামতি নদীর ওপরে ব্রিজ পেরিয়ে পৌঁছে গিয়েছি সংগ্রামপুর। পানিতর গ্রাম ছাড়িয়ে ঘোজাডাঙ্গা বর্ডারের একেবারে কাছে। সেখানে বর্ডারে অনেক আগে থেকেই দেখা যাচ্ছে অনেক বড় বড় লরির লাইন। বটুকবাবু সেই সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে দেখে বলল, সাত্তকী বাবু, এখানে কি সারা ভারতের সব লরি একসঙ্গে এসে লাইন দিয়েছে? সারা ভারতের সব লরি না আসুক, তবে অনেক লরি এসেছে। এইসব লরিতে সারা ভারত থেকে অনেক জিনিস চলে যাবে বাংলাদেশে। কিন্তু আমার মনে তখন অনেক প্রশ্ন। এত লরি আর তাতে এত সব মাল, এর মধ্যে যদি ওই 10-12 কেজি জিনিস পাচার করে দেওয়া হয় তাহলে সেটা ধরা আমাদের কেন কারোর পক্ষেই সম্ভব নয়। আমি এই কথা শতুকাকে বলতেই শতুকা আমার কথায় সাই দিয়েই বলল, হ্যাঁ রে শেরু, তুই যা বলেছিস তা একেবারে বাস্তব। এত লরিতে এত কিছু মাল বাংলাদেশে যেমন যাচ্ছে তেমনি বাংলাদেশ থেকেও অনেক মাল নিয়েই ফিরে আসছে। আর সব লরি শুধু আমরা কেন, এখানকার বিএসএফ এর পুরো বাহিনী লাগিয়ে তল্লাশি চালালেও তাতে ধরা পড়বে না, পড়া সম্ভব নয়। তাহলে শতুকা, আমরা কিভাবে ওই জিনিসের হদিশ পাবো? তার জন্য আমাদের অবশ্যই অন্য উপায় অবলম্বন করতে হবে। আর সেই উপায় দিল্লির আইবি ডিপার্টমেন্ট নিজেরা বা তাদের বিএসএফ দিয়ে করাতে পারবে না বলেই আমাকে এই কেসের দায়িত্ব দিয়েছে, বুঝতে পারলি তো? আর তাই আমাদের অন্য উপায় অবলম্বনের কথা এখন থেকে ভাবতে হবে। সেই অন্য উপায় কি সাত্তকী বাবু?
সেই অন্য উপায় আর কিছুই নয়। এখন আমাদের কিছু ইনফর্মার বা চরদের ওপর ভরসা করতে হবে। শতুকাকে বটুকবাবু মনে হয় আরো অনেক কিছু জিজ্ঞেস করত, কিন্তু তার আগেই বটুকবাবুকে শতুকা ইশারায় চুপ করতে বলল, কারণ ততক্ষণে আমাদের সামনে হাজির বিএসএফ কমান্ডার মিস্টার সুরেশ আগরওয়াল। সে এসে আমাদের বলল, আমরা কিন্তু বর্ডারে এভাবে কোনো টুরিস্টকে অ্যালাউ করি না। শতুকা তাই শুনে বিএসএফ কমান্ডার সুরেশ আগরওয়ালকে তার নিজের আইডেন্টিটি কার্ড দেখালো। শতুকার হাত থেকে তার আইডেন্টিটি কার্ড নিয়ে কমান্ডার সুরেশ আগরওয়াল নিজের হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল, আর তারপর বলল, কিন্তু মিস্টার সাত্যকিশোর, আপনাদের এই ঘোজাডাঙ্গা বর্ডারে আসা নিশ্চয়ই শুধু ঘোরার জন্য নয়, এর পেছনে নিশ্চিতভাবে অন্য কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি সেটা এবার আমায় একটু জানতে হবে, অবশ্য তাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ মিস্টার আগরওয়াল, আপনি যেটা বলেছেন সেটাই সত্যি। আমি এখানে এই বর্ডারে এসেছি অবশ্যই একটা কারণে, আর সেই কারণ হচ্ছে আমাকে ইতিমধ্যে দিল্লির আইবি ডিপার্টমেন্ট থেকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কোনো কিছু একটা পাচার হয়ে ভারতে আসবে, সেটাকে ট্রেস করতে হবে। আর আমাকে দিল্লির আইবি থেকে এটাও বলা হয়েছে যে ঘোজাডাঙ্গা বর্ডারের বিএসএফকেও তারা মেইল করে আমাদের আসার খবর জানিয়ে দিয়েছে। আপনি কি সেরকম কোনো মেইল পাননি? শতুকার এই কথা শুনে বিএসএফ কমান্ডার সুরেশ আগরওয়াল একটু ভেবে নিয়ে বলল, দাঁড়ান, তাহলে আমি মেলগুলো একবার চেক করে নিই। এটা বলে সুরেশ আগরওয়াল তার মেলগুলো সব চেক করে নিয়ে বলল, হ্যাঁ, সেরকম একটা ইনফরমেশন আমার কাছে এসেছে। এবারে বলুন আমি আপনাকে ঠিক কিভাবে সাহায্য করতে পারি। আর একটা কথা, আপনি যা বলছেন ওইভাবে বাংলাদেশ থেকে আসা অনেক অনেক জিনিসের মধ্যে আপনি কিভাবে একটা জিনিসের সন্ধান পাবেন, এটা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। ওকে ওকে, আপনার যা সাহায্য লাগবে আমাকে জানাবেন, অবশ্য আমি আপনাকে যতটা পারি সাহায্য করব। শতুকা এবার বর্ডার থেকে আমাদের নিয়ে বেরিয়ে চলে আসে। শতুকার এখন অনেক কাজ, শতুকা সেই সব কাজগুলো করে নিতে চাইছে। আমি শতুকাকে জিজ্ঞাসা করলাম, শতুকা, এখন তুমি কোথায় যাবে বলে ঠিক করছো বলো তো? আমাদের এখন একটু পানিতর গ্রামে যেতে হবে। আমি শতুকার মুখ থেকে পানিতর গ্রামের কথা শুনেই জানতে চাইলাম, পানিতর মানে নিশ্চয়ই সেই বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত পানিতর গ্রামে যাওয়ার কথা বলছো? হ্যাঁ, একদম ঠিক তাই। আমার আর শতুকার মুখ থেকে বিভূতিভূষণের নাম শুনে বটুকবাবুর বেশ গদগদ হয়েই বলল, বাবা বাবা, শেরু শেরু, তাহলে দেখছি তদন্ত করতে এসে বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত পানিতরেও ঘুরে আসা যাবে। হ্যাঁ, কি বলো? আমরা গাড়ি ঘুরিয়ে পৌঁছে গিয়েছি বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত পানিতর গ্রামে। আমি শতুকাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আমরা এখন কোথায় যাচ্ছি, কিন্তু শতুকা এখন সত্যি খুব সিরিয়াস মুডে আছে, আর তাই শতুকাকে আমি আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। শতুকা গাড়ি নিয়ে সোজা হাজির পানিতর গ্রামের হাবুল শেখের বাড়িতে। একটা দোতলা বাড়ি। শতুকা গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করছে, হাবুল শেখ, হাবুল শেখ, বাড়ি আছো নাকি? হাবুল শেখ ভেতর থেকে উত্তর দিল, বাড়ি আছি। তোমরা কারা? কোত্থেকে আসছো? আরে আগে বাইরে এসো, তারপর বলছি আমরা কারা। বাইরে এসো। হাবুল শেখ এবারে বাইরেও বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আমাদের দেখে সে বলল, আমি তো আপনাদের ঠিক চিনতে পারছি নাই। আমাকে চিনতে পারবে না, আমাদের কাউকেই চিনতে পারবে না। আমাদের পাঠিয়েছেন লালবাজারের সুবীর গুহ। একবার তার কাছে ফোন করে জেনে নিতে পারো। শতুকার মুখ থেকে লালবাজারের দুদে পুলিশ অফিসার সুবীর গুহের নাম শুনেই হাবুল শেখের ভাবভঙ্গি একেবারেই পাল্টে গেল, আর সে বলল, আমার সঙ্গে কি দরকার আপনাদের? শতুকা বুঝে গেল সুবীর গুহের নাম করায় কাজ হয়েছে। এবারে সে তাই বলল, দেখো, আমাদের তোমাকে একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? এখন তোমাকে আমাদের জানাতে হবে যে বাংলাদেশ থেকে বিশেষ একটা জিনিস কেউ একটা পাচার করবে, তার সম্পর্কে আমাদের জানাতে হবে। ব্যাস, এই তোমার কাজ। শতুকার মুখ থেকে এই কথা শোনার পরে হাবুল শেখের মুখে তেমন একটা ভাবান্তর হলো না। সে তাই শতুকাকে জিজ্ঞাসা করল,
কিন্তু এইখানেই বর্ডারে তো অসংখ্য এরকমের বিশেষ জিনিস পাচার হয়, তার মধ্যে কোনটা পাচার হয়ে ভারতে আসবে এইটা আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, তুমি যেটা বলেছ সেটা একেবারেই বাস্তব, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা এবারে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে আসার কথা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার গুরুত্ব শুধু বাংলাদেশ সরকারের কাছে নয়, সেই জিনিসটার খুবই গুরুত্ব আছে আন্তর্জাতিক বাজারেও। ঠিক আছে, আমি গুরুত্ব দিয়ে এই ব্যাপারটা দেখছি। আপনি আমাকে আপনার ফোন নম্বরটা দিয়ে যান, আমি তারপর কোনো রকমের খবর পাইলে আপনাকে জানাচ্ছি। এতক্ষণ শুনলেন জাদু স্তম্ভ রহস্য প্রথম পর্ব। প্রযোজনা শুভেন কুমার দাস, কাহিনী ও নাট্যরূপ মঞ্জিত গায়েন, নির্দেশনা বরুণ দাস, শব্দগ্রহণ শৈবেশ আদক, গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস। এই নাটকে যাঁরা অভিনয় করলেন সমক রায়, সঞ্জয় দাস, জয়ন্ত ভট্টাচার্য, পল্লব চক্রবর্তী, জয়দীপ ধর ও কুশল ভট্টাচার্য। এই চ্যানেল দেখুন, শেয়ার করুন, লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।